শেষমেশ বিয়েটা ভাঙতে বাধ্য হলেন কনেপক্ষ। অনুষ্ঠান মঞ্চের সকলের সম্মুখে বরের মুখোশ খুলে দিয়ে ঠায় দাঁড়িয়ে তিয়াশা। বিয়ের কোণে তখন বিহম্বল তাকিয়ে খানিক আগেই চেঁচিয়ে উঠেছিল তিয়া। রীতিমতো খুন করার ন্যায় হাঁসফাঁস করছিল সে। পরিস্থিতি খারাপ দেখে চেপে ধরল ওর বন্ধু আয়ন। আমাকে ছাড়, এই হারামের বাচ্চাকে আমি মেরেই ফেলবো। আমাকে কাল বিয়ে করবে বলে আজ এখানে বিয়ে করতে এসেছে। ছাড় আমাকে জানোয়ার, তোকে তো জুতা পেটা করবো আমি। রওনাকের অবস্থা কাহেল, পরিস্থিতি সামলানোর উপায় খুঁজে পাচ্ছে না। টিয়া যেন আরো রেগে যায়। স্টেজের সামনে থাকা ফ্লাওয়ার ভাজগুলো ভেঙে শান্তি হয়নি তার। কোণের সামনে গিয়ে থেমে যায়, মেয়েটির দিকে আঙুল তুলে বলে, এই মেয়ের জন্য? হ্যাঁ, এই মেয়ের জন্য তুই আমার সাথে প্রতারণা করলি, আর আমি জানোয়ার আজ তোর বিয়ে করা স্বাদ মেটাবো আমি। মেয়েটার গলা চেপে ধরে টিয়া। সবাই চেঁচিয়ে ওঠে। রওনাক ছুটতে যায় সেদিকে। এবার কনেকে ছেড়ে রওনাকের উপর হামলা করে। রওনাকের জিভ বেরিয়ে আসার উপক্রম। আয়ন এতক্ষণ মুখ টিপে হাসলেও এবার টিয়াকে আটকায়। টিয়ার থেকে ছাড়া পেয়ে বারবার শ্বাস নেয় রওনাক। সকলে ছুটতে আসে ওর দিকে। কি হচ্ছে বুঝতে পারছে না। একজন লোক চেঁচিয়ে উঠলেন, সম্ভবত কনের বাবা তিনি। কি হচ্ছেটা কি? এই মেয়েটা বা কে? এভাবে হামলাই বা করছে কেন? আঙ্কেল, আমি আপনাকে পরে বোঝাবো সব। আগে কি বুঝাবি তুই? কি বলবি ওনাদের? কথা বলতে বলতে রওনাকের কাছে চলে এসেছে তিয়া। আয়নের ইচ্ছা হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে, তবে খুব কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রওনাকের কলার চেপে ধরে গালি প্রদান করলো তিয়া। হারামির বাচ্চা, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না তাই না? জিভ দিয়ে পানি পড়ে, শুধু টাকা চাই তোর। দেখো তিয়া, ভাষা খারাপ করবে না বলে রাখলাম। দাঁতে দাঁত চেপে বলল রওনাক। তিয়ার রাগ বাতাসের গতিতে বৃদ্ধি পেল। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল রওনাককে। ধাক্কা সামলাতে না পেরে বর আসনের নিচে পড়ে গেল রওনাক। এতক্ষণ পর বিয়ের কোণে তথা জারিন মুখ খুলল। কি হচ্ছেটা? কি এসব? আমাকে কি পাগল মনে হয় সবার? আর রৌনক, এসব কি? কে এই মেয়েটা? জারিন আমি। রওনাকের কথা পূরণ করতে পারেনি। তার পূর্বে অট্ট হাসিতে ফেটে পড়ল তিয়া। সকলের দৃষ্টি এখন ওর উপর। কিছুক্ষণ বাদে বলল তিয়া, এই হারামির উদ্দেশ্য হলো টাকা। যে যত টাকা দিবে তার সাথে রিলেশন করবে। মানে? বোঝাচ্ছি আমি। এই যে ভোলা ভালা সুন্দর চেহারাটা দেখছো, এর পেছনে লুকিয়ে আছে এক নিকৃষ্ট মানুষ। একটু থামলো তিয়া। আয়নের দিকে তাকাতেই আয়ন ইশারায় আশ্বস্ত করলো। তিয়া বলা শুরু করলো, প্রথমে তোমাকে সাহায্য করবে, তারপর নানা বাহানা পাকিয়ে তোমার থেকে টাকা নেবে, কথার জালে ফাঁসিয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলবে, আর সর্বশেষ যেখানে সুযোগ সুবিধা পাবে সেখানে বিয়ে করবে অথবা বিয়ের অভিনয় করবে। তোমার টাকা শেষ হয়ে গেলে প্রয়োজনে তোমায় বিক্রি করে দিবে লম্পট একটা। রওনাক শুকনো ঢোক গেল। তিয়াকে না থামালে সর্বনাশ হয়ে যাবে। তিয়ার দিকে এগোতে গেলেই বাধা হলো আয়ন। ফিস ফিস করে বলল, বেশিবার বেরো না খোকা, ঝড়ে পড়ে যাবে। খেলা তো সবে শুরু। কটমট করে উঠল রওনাক। সেসব দেখার সময় সুযোগ নেই কারো। সবার দৃষ্টি তিয়াকে ঘিরে। তিয়া বলছে, আমার সাথে রিলেশন করে অন্য মেয়েকে বিয়ে করতে এসেছে। এই যে একটু আগেও ও আমাকে বলল তোমার বাসায় না মানলে কালকেই বিয়ে করব আমরা, অথচ এইদিকে বর সেজে আছেন উনি। না জানি আর কত জনের সাথে প্রতারণা করে চলেছে। আঙ্কেল, এই মেয়েটা মিথ্যা বলছে। মিথ্যা বলছি আমি? ওয়েট, দেখাচ্ছি প্রমাণ। ফোন বের করলো তিয়া। রওনাকের ভয়েস রেকর্ডটা শুনিয়ে দিল সবাইকে। রাগে আক্রোশে ফেটে পড়ল জারিন। গলায় থাকা মালাটা দুমড়ে মুচড়ে ফেলে দিল। রওনাক বারবার চেষ্টা করছে ওকে থামাতে, কিন্তু ওকে তোয়াক্কা না করেই চলে গেল জারিন। মাথার চুলগুলো খামচে ধরল রওনাক। ওর মুখের একতলা থুতু ফেলে চলে গেল তিয়া। খিটমিট করে হাসলো আয়ন। রওনাকের ব্লেজারের কলার ঠিক করে দিয়ে বলল, খেল খতম জামাই রাজা। আওয়ান, তোকে আমি। আহ আহ, আওয়ান নয়, বল আরহাম আওয়ান। বেটা, শুধু সারনেমে ডাকে কেউ? গিভেন নেম কি তোর বাপ এসে বলে যাবে? মুখ সামলে কথা বল আওয়ান। বিগ জিরো ম্যান, তোর মতো মানুষের সাথে কথা বলতেই আমার গা ঘিন ঘিন করে। রওনাকের
টাইটা জোরে গলায় লাগিয়ে দিয়ে ছুট লাগায় তিয়ার পানে। তিয়া কাঁদছে, চোখের পানি নাকের পানি এক করে নিয়েছে। মনোযোগ পেতে খ্যাক খ্যাক করে কাশলো আয়ন। তিয়া গড়গড় করে বলল, দেখ, তুই আমাকে লেগ পুল করবি না একদম, তাহলে আমি পানিতে ঝাঁপ দিয়ে মরে যাব। হ্যাঁ, আসছে আমার পানিতে ঝাঁপ দিয়ে মরে যাওয়া ত্যাগী। আমি এখন মজা করার মুডে নাই, একা থাকতে দে আমায়। থাক, একা বারণ করেছে কে? আওয়ান প্লিজ। বিরক্তিকর শব্দ করে একটু দূরে অবস্থান করলো আয়ন। ওপাশ থেকে নানান রকমের কান্নার আওয়াজ কানে এসে লাগছে, যেন মেঘ ডেকেছে আর বৃষ্টিও সাড়া দিয়েছে। তাই তো অঝোর ধারায় কেঁদেই চলেছে তিয়া। পরিবেশের বাতাবরণ মিহি সুন্দর আজ। আকাশে মেঘ জমেছে, যেমন তেমনই জমে আছে রোদ্দুর। ছোট্ট সময়ে বায়ুমণ্ডলের এই বিশেষ রূপটাকে কত ধরনের ছড়াতে সাজাতো তিয়া। হালকা রোদ্দুরে মাঝে যখন বৃষ্টি পড়তো তখন বলতো রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। কৃত্রিমতার থেকে প্রকৃতিকে বেশি অনুভব করে তিয়া। ওর মনে হয় মেঘ আর বৃষ্টির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এই যে মেঘ ডাকলেই বৃষ্টি চলে আসে, সবকিছু তুচ্ছ করে হাত দুটো বুকে চেপে ধরে এক ফালি শ্বাস নিল সে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে সে ঘ্রাণ নাকে প্রবেশের মাত্রই কম্পন সৃষ্টি করলো ওর দেহে। বিড়বিড় করে বলল, বাতাস, তুই কি হবি আমার প্রাণ? মেঘের ডাকে বৃষ্টি যেমন সাড়া ফেলে, তেমন করে তুই কি আমার ডাকে সাড়া দিবি? মেঘ বৃষ্টির মতো করে আমরা কি একটি গল্প লিখতে পারি না? এতটাই তুচ্ছ আমি? মেয়েটার কথায় ব্যথা ছড়িয়ে পড়ল। মৃদু হাসি ছন্দ এঁকে ঘরে প্রবেশ করলো আয়ন। তিয়া বুঝতে পারল অসময়ে কে এসেছে। কাউচের উপর পা এলিয়ে দিয়ে আয়ন বলল, কিরে, আজকাল হিংসে করছিস খুব? কিসের হিংসে? কার সাথে হিংসে করছি আমি? ওই যে বললি মেঘ বৃষ্টির মতো কেউ তোর ডাকে সাড়া দিবে কিনা। কেউ বলেনি, বলেছি বাতাস আমার সঙ্গ দিবে কিনা। বেশি বেশি বলিস না তো। হুম, অবশেষে বায়ুমণ্ডলের সাথে প্রেম করার শখ জেগেছে। তা বায়ুমণ্ডলের কয় স্তর আছে জানিস তো? দেখ আওয়ান, আমার ভালো লাগছে না, প্লিজ যা এখন। ধপ করে কাউচ ছেড়ে উঠে গেল আওয়ান। তিয়া কোনো প্রতিক্রিয়া করলো না। ঠোঁট দুটো কিস করে সুর বাজালো। তিয়াকে উদ্দেশ্য করে বলল, বয়েই গেছে আমার। এসেছিলাম কারণ আন্টি বলল তুই নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা না হয়ে খাবারের উপর অভিমান করেছিস, তাই ডাকতে এসেছিলাম। হয়েছে, এবার যা তুই। আগে খাবার শেষ করবি, তারপর যাব আমি। আওয়ান প্লিজ, একটু একা থাকবো আমি। তোর সাথে কেই বা থাকতে চেয়েছে? ধ্যাৎ, যা আসছি আমি। কৃত্রিম হাসি ফুটল আওয়ান। আঙ্গুল উঁচিয়ে পড়ল। পাক্কা? না, 4 ছক্কা। শব্দ করে হেসে উঠল দুজনে। তিয়া তোয়ালে দিয়ে ওয়াশরুমের দিকে আগালো। ওর জীবনে আওয়ানের অবস্থান কিছুটা মেঘ না চাইতেই জলের মতো। হুটহাট মন ভালো করে দিবে, তবে অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা এখনো সামলাতে পারেনি। হাজারো হোক, রওনাকের প্রতি একটা অনুভূতি তো ছিলই, তাই না? জীবনে বিরহ বেড়ে গেলে মানুষ রবি ঠাকুরের গান শুনে, আর তিয়া তার বিপরীত নিয়মে গিয়ে জার্টিন বিভারের গান শুনে চলেছে। সাউন্ড এত বেশি যে ঘরে ঢুকে কান চেপে ধরলো আওয়ান। জীবনের সব থেকে বড় ভুল মেয়ে বন্ধু। এই মেয়েরা জীবন দশায় প্রচণ্ড আবেগী হয়, আর এদের আবেগ সামলানোর মতো বিশাল দায়িত্বখানা উড়ে এসে জুড়ে পড়ে ছেলে বন্ধুর ঘাড়ে। সাউন্ড বক্স অফ হতেই বিছানা থেকে মুখ তুলে তাকালো, কিন্তু আওয়ানকে দেখে ও কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ঠায় শুয়ে রইল আগের মতো। কোমরে হাত গুজে আওয়ান বলল, ভার্সিটি যাস না কেন? মন চায় না। সামনে যে টেস্ট পরীক্ষা আর তারপর ফাইনাল, সেই ধ্যান আছে? আছে। যা, এখন বিরক্ত করিস না। দেখ টিয়া, এই ঝড় বৃষ্টির মাঝে এসেছি শুধু তোর মুড ঠিক করতে। আমার কথাটা শোন। তুই আমার মুড আরো নষ্ট করে দিয়েছিস। আশ্চর্য, মানুষ কি আর প্রেমে ছ্যাঁকা খায় না? কয়জন এমন বিরহ পালন করে বলতো?
তুই কি যাবি না আমার সামনে থেকে? না, যাব না। দুজনেই নাছোড়বান্দা, কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। আকাশে মেঘ ডেকে চলেছে, এক্ষুনি বৃষ্টি এসে আলিঙ্গন করবে ধরায়। সামনেই ফাইনাল পরীক্ষা, পড়াশোনায় ঢিল দিলে যা হতে পারে কেউ চায় না তার জীবনে থেকে একটি বছর বৃথা যাক। তাহমিদার সাথে কথা বলছে আওয়ান, সেই আলোচনা শোনার জন্য কান পেতে আছে তিয়া। তবে এতে তেমন সুবিধা করে গেল না। কথা শেষ করে ড্রয়িং রুমে এলো। তিয়া রিমোট দিয়ে চ্যানেল পাল্টে খাবার খেতে লাগলো। টিভিতে কার্টুন চলছে এখন, অথচ কার্টুন পছন্দ নয় মোটেও। সবটা বুঝতে পেরে অন্তরালে অযাচিত দীর্ঘশ্বাস লুকালো। ছাতা খুলে নিয়ে বাসা থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে থামলো তিয়া। আওয়ান গেটের কাছে দাঁড়িয়ে আছে। ছাতা থাকার সত্ত্বেও শরীরের এক অংশ ভিজে একাকার, চোখ মুখ কুঁচকে রইল কিছুক্ষণ। আওয়ান আবার ফিরে এলো। তিয়া কোনো প্রশ্ন করবে তার আগে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে ওর গায়ে। এটা কি হলো? বৃষ্টির সাথে বন্ধুত্ব? যত সব। কাল ভার্সিটিতে 2টো বাজে পার্টি আছে, তুই না আসলে আমি কিন্তু ফিরবো না আর। যাব না আমি। তিয়া, আই এম সিরিয়াস। আমিও যাব। মেন গেটের কাছ থেকে তুমুল গতিতে হর্নের শব্দ করে যাচ্ছে জিমাম। এই ঝড় বৃষ্টির মাঝে পরম নিরুপদ্রবে ঘুমিয়েছিল নিজ বাতাসে। তবে বন্ধুর প্রয়োজনে ছুটতে আসতে হলো তাকে। ছাতাটা গুটিয়ে নিয়ে গেটের কাছে এলো আওয়ান। জিমামের অন্তরালে বিরক্তি, তবে চোখে মুখে তার প্রকাশ্য নেই। বাইকের পেছনে বসতেই সুর সুর গতিতে চলতে লাগলো বাইক। দুই বন্ধুই বৃষ্টিতে ভিজে চিপচিপে কাক বেজা হয়ে ফিরেছে আওয়ান। ছোট বোন আরুষি একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছে, যার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না ছেলেটা। তোয়ালে দিয়ে মাথা মুছে ভেতরে চলে এলো। এক হাতে শার্ট প্যান্ট রেখে আরুষি আবার প্রশ্ন করলো, সত্যি করে বলতো ভাইয়া, এই ঝড় বৃষ্টির মাঝে কোন রাজকার্য সম্পন্ন করে এলি? কেন? তুই জেনে কি করবি? বৃষ্টির পানি তো তোর ভালো লাগে না, অথচ সেই বৃষ্টির মাঝেই বের হয়ে গেলি হঠাৎ। তো এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সেদিন যে আমি তোকে বললাম পাশের দোকান থেকে একটা ফেস প্যাক এনে দে, তখন তো বৃষ্টির দোহাই দিলি। দিয়েছিলাম। তাহলে আজ কি করে গেলি? তুই বুঝবি না গাধা। এখন ধর তো ফোন আর ওয়ালেট, পুরো ভিজে গেছে ফোন, কে জানে অক্ষত আছে কিনা। আরুষির কপালে হালকা করে চাপড় মেরে বাথরুমে ছুট লাগালো সে। এই ভরার সন্ধ্যাতে কাক বেজা শরীরে ঘরে এসেছে। সে যদি কোনোভাবে মায়ের নজরে পড়ে তাহলে লঙ্কা কাণ্ড ঘটে যাবে, যা কাম্য নয়। তামজিৎ খন্দকারের একমাত্র সন্তান তিয়া। জীবনে না পাওয়া বলতে কোনো অপশন নেই। প্রয়োজনের আগে সবকিছু দেখেছে। সেই হিসেবে এক লম্পট ছেলের জন্য শোক পালন করা বোকামি ব্যতীত আর কোনো কিছু নয়। তবে এত সহজে ট্রমা থেকে বের হতে পারছে না। সারাক্ষণ ক্ষুধার্ত বাঘনির মতো প্রতিশোধের অনল বয়ে চলেছে। এত বড় প্রতারণার শিকার আগে কখনো হয়নি যে, তাই বক্ষস্থলটা একটু বেশি বিক্ষত। সকাল থেকে দুবার খাবারের জন্য ডেকেছে তাহমিদা, তবে বিছানা থেকে দেহ পিঞ্জর সরছেই না। আবারও ডাক দিলেন তিনি। অলস ভঙ্গিতে উত্তর করল তিয়া, আমি আরো ঘুমাবো মা। সে কি কথা? তাহলে ভার্সিটিতে যাবে এখন? আমি তো ভার্সিটি যাব না আজ। মেয়ের জবাবে সন্তুষ্ট হলেন না তিনি, তাই ছুটতে এলেন এক প্রকার। তিয়াশার রাগ অভিমান সম্পর্কে খুব ভালো করে জ্ঞাত, তাই অনুনয় করে বললেন, কাল কত আশা নিয়ে বাসায় এসেছিল ছেলেটা, আর আমি তো খুব জোর নিয়ে বলেছিলাম তুই যাবি। বিষয়টা কেমন দেখায় না? আমাকে না জিজ্ঞেস করে কেন বলো এমন কথা? দেখ মা, জীবনটা অনেক বড়। বয়স কত তোর? মাত্র জীবন দেখতে শুরু করেছিস, এক্ষুনি ভাঙলে চলবে? আমি ভেঙে পড়িনি মা, শুধু রাগ হচ্ছে খুব। আমার সাথে এমনটা কি করে করলো?
আহা, জাহান নামে যাক না সেসব। এখন বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নাস্তা কর, তারপর ইচ্ছে হলে ভার্সিটিতে যাবি, না হলে না। তাহমিদার কথাকে সম্মান করে বাথরুমে গেল তিয়া। আয়নার কাছে আসতেই রৌনকের চেহারা মনে হলো। আক্রোশে হাতে থাকা পেস্ট বক্স ছুঁড়ে মারল। ঝনঝন শব্দ তোলে কয়েক টুকরো হয়ে গেল মিরর। এক অংশে লেগে আছে আর তাতে নিজের মুখোশ ছবির স্পষ্ট কিছু অংশ দেখা পেল, যা ভয়ঙ্কর তিমিরাচ্ছন্ন। খিটমিটে মেজাজের মেয়ে শানেন সকলের কাছে এমন বিরূপ প্রকৃতিতেই পরিচিত। মুখে হাসির রেখা পাওয়া যেন কোনো বিরল কাহিনী, সকলের ভালো মুডকে নষ্ট করে দিতে পারে মুহূর্তেই। তাই বন্ধুরা তেমন একটা পছন্দ করে না ওকে। তবে আওয়ান সবার থেকে আলাদা, শানেনকে খুব আগলে রাখে। মেয়েটার মন বোঝার শক্তি যেন সৃষ্টিকর্তা একমাত্র ওর মাঝেই বহন করে দিয়েছে। অবশ্য এতে বাকিরা অনুরাগ শূন্য, তবুও সবাই এগিয়ে চলতে মানিয়ে নেওয়ার এক নিষ্ফল চেষ্টায়। হেই, সকলের কি অবস্থা? ভালো। আজ একটু লেট কেন তো? আসলে আমার কাজিন এসেছে, ওর সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেল। কিন্তু আহ্বান কোথায়? আসেনি আজ? এসেছে তো। আসছে যখন, কোথায় মহারাজ? সেটা তো ঠিক জানি না। চারপাশে একবার চোখ বুলিয়ে বসলো শানেন। মডার্ন ফ্যাশনে চলাফেরা করে সব সময়, সেই কারণে পাছের লোক নানান কথাই শোনায়, তবে সামনে কারো টু শব্দটিও নেই। হেই আহ্বান। সানিন, ওয়াও, তুই আজ এলি যে? সূর্য ঠিকঠাক উদয় হয়েছে তো? বেশি বেশি হচ্ছে। এমনিতেই আসতাম কাল থেকে, তবে শুনলাম কি যেন পার্টি হচ্ছে। ভালোই করেছিস। আসলে আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম তোর কথা। কথাটা বলেই হাসতে শুরু করেছে আওয়ান। এই হাসিটা বিশেষ পছন্দ হলো না শানিনের, তবে সেগুলোকে গায়ে মাখলো না এই সময়ে। বরং ব্যাগ থেকে একটা বক্স বের করে বলল, এটা তোর। কিন্তু সানিন, এখন না। প্লিজ। সকলের মাঝে উপহার গ্রহণ করতে পছন্দ করে না আওয়ান, তবুও জোরপূর্বক হাসার চেষ্টা করে বক্সটা নিল। হয়তোবা কোনো বড় ব্র্যান্ডের ঘড়ি আছে এতে, যা পরে থাকবে কাবার্ডের কোনো এক এলোমেলো কোণে। গাড়ি দিয়ে চলাফেরা করে তিয়া, তবে সেটা সব সময় নয়। মূলত বিলাসিতা সহ সকল কার্যক্রম ওর মনের উপর নির্ভর করে। পরিবারের একমাত্র মেয়ে হওয়ার কারোর সাধ্য নেই কিছু বলার। তবে আজ গাড়ি ছাড়াই বের হলো। দারোয়ান অবশ্য বললেন গাড়ির কথা। তিয়া নাকচ করে বলল রিক্সা ডেকে দিতে। কথা মতো রিক্সা ডেকে দিলেন দারোয়ান। বাতাস খুবই উষ্ণ নয়, আবার শীতলও নয়, কেমন যেন গুমোট বসন্ত বসন্ত ভাব। তবে মূলত এখন চলছে বর্ষাকাল। খটখট আওয়াজ করে এগিয়ে যাচ্ছে রিক্সা। কি সুন্দর জাদু রয়েছে যন্ত্রটিতে। ড্রাইভার মামার পায়ের ছোঁয়াতেই চলছে মাইলের পর মাইল। পৃথিবীর সকল সৃষ্টিকর্ম বড় আশ্চর্যজনক। এসব ভাবতে ভাবতেই ভার্সিটির কাছে চলে এলো তিয়াশা। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ব্যাগটা ভালো করে কাঁধে নিতেই চোখ যায় রোডের ওপাশে থাকা এক আইসক্রিম পার্লারের মেন ফটকে। জোরালো হাসির সাথে মেতে আছে শানিন আর আওয়ান। মেয়েটার ভাবভঙ্গিমা কখনোই ভালো লাগে না ওর। মনে পড়ে যায় প্রথম দিনের কথা। সেদিন কি অপদস্থটাই না করেছিল ওকে। পরে অবশ্য ক্ষমাও চেয়েছে, তবে তিয়ার ক্ষোভ মেটেনি। আইসক্রিমের বিল মিটিয়ে লম্বা লম্বা পা ফেলে সব থেকে ঝড়ের গতিতে বের হয়ে এলো আওয়ান। কিছুক্ষণ পূর্বেই ভার্সিটির গেট দিয়ে তিয়াশাকে যেতে দেখেছে। শানেন কিছুই বুঝলো না। হাতে থাকা আইসক্রিমটা গলে গেছে বেশ কিছুটা। সেটার দিকে তাকে হতাশার শ্বাস লুকালো। জীবন উপখ্যান এক এক সময় এক এক রকম। এই মুহূর্তে যে তোমার সাথে আছে, কাল সে নাও থাকতে পারে। সবাই শুধু উপর দিয়ে বিবেচনা করে। কারো সময় আছে অন্য কারো অন্তঃকরণের খোঁজ রাখা। সরি এভরিওয়ান। রাগ, তুই তো সরি।
এই ইহজগতের সব থেকে লেট ব্যক্তিটা হলি তুই। তাই এক্সাম হলে কার লেখা সবার আগে কমপ্লিট হয় বলো তো? আর ভার্সিটি শেষ হলে কে সবার আগে বের হয়? সেটা তো তোর এক্সট্রা অ্যাক্টিভিটি। তবে ভার্সিটিতে সবার লেট তো তুই ঢুকিস, তাই না? তো হলো তো, ক্রস ক্রস। সুমিতার শব্দ ভাণ্ডার এবার খালি। বারবারই যুক্তি দিয়ে ক্রস ক্রস করে মুক্ত হয়ে আছে তিয়া। এই মেয়ের সাথে কথায় পারা মুশকিল। মাত্রই চিপসের প্যাকেটটা খুলেছে জিমাম। চারোপাশ থেকে চারটা হাত সবগুলো চিপস নিয়ে নিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে প্রতিবাদের সুযোগও পেল না। বিহম্বল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে হেসে উঠল চারজন। কয়েক সেকেন্ড পর সেই হাসির সাথে যোগদান করলো জিমাম নিজেও। বন্ধু মানেই খাবার ভাগ বসানো, আর বন্ধু মানেই এক আত্মা দুইটি প্রাণ। এদের ক্ষেত্রে এক আত্মা ছটি প্রাণ। মাঝে শুধু পেন্ডিং হয়ে আছে শানিন। মেয়েটার সাথে সকলের বনিবনা হয় না তেমন, তবে বন্ধু মহলে একটি আসন তার জন্য বরাদ্দ করে দিয়েছে সকলের প্রিয় আয়ন। তবে এই সপ্তম আত্মাটা সকলের থেকে আলাদা। ক্লাসের সম্মুখে এসেই থেমে গেল 5 জোড়া বিচলিত পা। প্রচন্ড শক্তপোক্ত হয়ে শটান হয়ে দাঁড়ালো। একে একে সবার আগা গোড়া পরখ করলেন প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। ভদ্রলোকের নামের মতোই ভয়ঙ্কর তেজ বিদ্যমান। কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওদের। অল ইজ ওয়েল, বাট ক্লাস টাইমে লেট করা ভেরি ব্যাড। সরি স্যার। 5 জনে একসঙ্গে বলায় ছোটখাটো টর্নেডোর মতো আওয়াজ হলো। শঙ্কর ভট্টাচার্য গোল গোল করে তাকিয়ে থেকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আহ্লাদে আত্মহারা 5 জোড়া পায়ের গতি এমন দেখালো যেন ঝোড়ো হাওয়া বয়ে চলল এইমাত্র। তিয়া, এদিকে আয়। সিট খালি করে দিল আওয়ান। মূলত তার জন্যই অপেক্ষা করছিল। ক্যাম্পাসের ছোকার পথে দুর্ভাগ্যবশত প্রফেসরের সাথে দর্শন হয়, আর মন না টানার সত্ত্বেও ক্লাসে আসতে হলো। প্রফেসর শঙ্কর স্যার ম্যাথ করাচ্ছেন। পুরো ক্লাসে একটা মশার গুনগুন অবধি নেই। হোয়াইট বোর্ডটার দিকে অনিমেষ তাকিয়ে থাকা তিয়ার মনোযোগ পাওয়া যাচ্ছে না কিছুতেই। মন সংযোগ সৃষ্টির লক্ষ্যে হালকা করে শীষ বাজালো। তবে দুর্ভাগ্যর কারণে সেই শীষের শব্দটাও একটু বেশি জোরালো হয়ে গেল। ক্লাসরুমে থাকা প্রতিটা নেত্র তাকালো শব্দের উৎস অনুসারে। টিচার ক্লাসে থাকার অবস্থায় কোনো শব্দ করা কে যেখানে পাপ হিসেবে ধরা হয়, সেখানে মুখ দিয়ে শীষ বাজানো কত বড় মহাপাপ। আর এই মহাপাপ কর্ম করেছে আওয়ান। রোষ মেশানো দৃষ্টিতে তাকালো প্রফেসর। একবার ক্ষমা প্রার্থনা করতে ঝাঁজ মেশালো কণ্ঠে ভদ্রলোকের। জ্ঞান শুরু হলো। এতটাই জড়ালো সেই জ্ঞান যা সহ করতে না পেরে ব্যাগপত্র গুটিয়ে এক প্রকার পালিয়ে গেল ছেলেটা। পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেছে। স্কেল দিয়ে শব্দ করে প্রফেসর বললেন, সাইলেন্ট এভরিওয়ান। নীরবতায় ছেয়ে গেল ক্লাসের প্রতিটি স্থান। কিছুক্ষণ পর তিয়াও বের হয়ে গেল। পুরো ক্লাসের দৃষ্টি তখন ওর পদচারণে। কেউ কেউ সাহসের প্রশংসা না করে ঠিক থাকতে পারল না বোধ হয়। আর তার ফলস্বরূপ থমকে উঠলেন ম্যাথ প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। মাঠে এসে পা দিয়ে মাটিতে আঁকিবুকি করছিল আওয়ান। সুদূর থেকে ভেসে আসা কণ্ঠের মতো কিছু শব্দ কানে এলো। পেছন থেকে অবিরতহীনভাবে ডেকে যাচ্ছে তিয়া। কাছে এসে শ্বাস নিতে নিতে বলল, কি বলবি বল? আমি কখন কি বলবো? এড়িয়ে যাবি না তুই। আমি কিন্তু দেখেছি আমাকে ইশারা করছিলি। ও, ওইটা আসলে হয়েছে কি? কি হয়েছে বল? হিয়ালিপনা পছন্দ নয় আমার। একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারছি না। হেল্প কর না দোস্ত। কয়েক প্লেট খাবার দিয়ে ওয়েটার বললেন, আর কিছু লাগবে ম্যাম? না না, ঠিক আছে, লাগলে জানাবো আমরা। ওকে ম্যাম। প্রজ্জ্বল সাম্মি হয়েছে তোদের? হ্যাঁ, সবকিছু কমপ্লিট। ওকে, এদিকে আয়। চারপাশে চোখ বুলিয়ে দিল তিয়া।
লিস্ট অনুযায়ী সব ঠিকঠাক। মোটামুটি ভাবে বার্থডে পালনে যে সকল আয়োজন করা হয় তার সবই করা হয়েছে। তবে সত্যিকার অর্থে আজ ওদের কারো জন্মদিনই নয়, তবুও অভিনয় চালাতে হবে। কয়েকটি টেবিলের পরে বসে চকলেট ব্রাউনিতে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল শানিন। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক, তবে কাউকে প্রশ্ন করার প্রয়োজন বোধ করছে না, শুধু দেখে যাচ্ছে নির্বিকার ভঙ্গিমায়। চেঞ্জিং সাইড থেকে কস্টিউম চেঞ্জ করে এসে একটা চেয়ারে বসলো আওয়ান। লাল রঙের স্যুট বুট পরে একদম ফিটফাট রাজকুমার। শাম্মী তো চোখ থেকে কাজল দিয়ে নজর টিকা দিয়ে দিল, হাত দুটো বাস করে কানের কাছে ঘুরিয়ে বলল, দোস্ত, আগে জানতাম মেয়েদের রূপ সব গলে গলে পড়ে, তবে আজকে আর একটা ধারণা যোগ হলো। অন্য কোনো ছেলেদের না হলেও তোর রূপ ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ে। বাজে কথা বলবি না শাম্মী, অনেক দিন হলো হাতের জোর দেখাই না, তাই বলে আমার সাথে মজা? খারাপ কি বলছে, সত্যি তোকে খুব সুন্দর লাগছে। প্রজ্জ্বলের করা প্রশংসায় আত্মগরিমা চলে এলো। আয়নের শুভ্র মুখের খোঁচা খোঁচা দাড়িতে এসিড ঠান্ডা সমীরণ হেসে স্পর্শ করে গেল। যত্নে বড় হয়ে যাওয়া চুলগুলো কপালে আছড়ে পড়েছে কেমন। এই মারাত্মক রূপে অনেকের হার্টবিট মিস হয়ে গেছে নিশ্চিত, কিন্তু তিয়াশা ফিরেও তাকাচ্ছে না। কোমরে হাত গুজে দিয়ে শুধালো আয়ন, আমাকে কেমন লাগছে রে তিয়া? ভালো। শুধু ভালো? তো আর কেমন লাগবে? রোজ রোজ তোর বাদুর মুখখানা দেখে আমার অন্তর তো ঝলসেই গেছে। মেয়েটির চুল টেনে ধরলো আওয়ান, দাঁতে দাঁত চেপে বলল, তুই কোন রাজ্যের রূপসী রে? মেঘরাজ্যের রাজকন্যা আমি, বৃষ্টির মতোই সুন্দর। কোথাকার কে? বলে আমি শাহজাহানের বেগম। আর যাই হোক, তোর মতো বাদর নই। আমি বাদর হলে পেত্নির মতো ঝগড়াটে তুই। তিয়ার চুল ছেড়ে দিয়ে চলে গেল সে। এই মেয়ের সাথে কথা না বলাই উত্তম। মুখের মধ্যে যেন বিচুটি লাগানো। গেট দিয়ে দৌড়ে এলো জিমাম, হাতের ইশারা দিয়ে বলল, এসে গেছে। চট করেই বসা থেকে উঠে দাঁড়ালো আওয়ান। কেকটায় শেষ মোমটা লাগিয়ে তিয়াশার সামনে চলে এলো। সুমিতার সাথে কথা বলতে বলতে আসছে একটি অতি সুন্দরী মেয়ে। নিঃসন্দেহে যে কোনো নারীও মুগ্ধতায় বা ঈর্ষায় কেঁপে উঠবে। সেখানে পুরুষদের অবস্থা কাহিল না হলে কি করে পারে। প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে এবার। রেস্তোরাঁয় ঢুকে সবাইকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে অভরকে গেল মেয়েটি। পরিস্থিতি সামনে নিতে কণ্ঠ বাজিয়ে সুমিতা বলল, হ্যালো গাইস, এই হলো আমাদের প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়া। হাই। সকলের সাথে কুশল বিনিময় করলো মধু। সুমিতা চোখ টিপে ইশারা করলো আয়নকে। হঠাৎ করে ছেলেটা মনোভাবে বিচরণ করছে ভীত সন্তোষ। তিয়াশার ধাক্কা খেয়ে কাছে এলো আয়ন, হাত বাড়িয়ে বলল, হাই, আমি তোমাকে ইনভাইট করেছি মধু। উপস, সরি মধুপ্রিয়া। ইটস ওকে, আমাকে সবাই মধু বলেই ডাকে, আপনিও ডাকতে পারেন। জবাবে প্রসন্ন হলো আওয়ান। ইচ্ছাকৃতভাবে মধুপ্রিয়া থেকে শর্ট করে মধু বলে ডেকেছে সে। শানিন এবার যেন কিছু একটা আঁচ করতে পারলো, তবে বিষয়টা ভালো লাগছে না ওর। সবাই যে যার মতো জুস দিচ্ছে। তিয়া এসে ফিসফিস করে বলল, কি হচ্ছে কি আওয়ান? মেয়েটাকে ট্রিট করব কি আমরা? আমি পারবো না রে। গাট্টা মারবো, যা বলছি এক্ষুনি যাবি তুই। তিয়ার জোড়াজোড়িতে কনফিউজড বাড়িয়ে মধুপ্রিয়ার কাছে এলো আওয়ান। মেকি হাসি দিয়ে বলল, আজকের জন্য তুমি আমার স্পেশাল গেস্ট, তাই তোমাকে ট্রিট করা আমার গুরু দায়িত্ব। এটা বললে কি চলবে মধুপ্রিয়া? আরে চিন্তা করো কেন, আজ বার্থডে বয় তোমার একার নয়, আমাদের সকলের ট্রিট করবে, তাই না রে? তিয়ার কথায় সম্মতি জ্ঞাপন করতে মাথা ঝাঁকালো আওয়ান। পরিশেষে আওয়ানের সাথে এগিয়ে গেল মধুপ্রিয়া। পেছন ঘুরে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে থ্যাঙ্কস জানালো তিয়াকে।
স্থলিত ভঙ্গিতে টেবিলে বসালো দিয়াশা। প্রচণ্ড মাথা ব্যথা করছে। শুধুমাত্র এই বাদর ছেলের মুখের পানে চেয়ে মিথ্যে জন্মদিনে হেল্প করেছে চলেছে। রূপের সাথে গুণের অধিকারী মধু। মেয়েটির সম্পর্কে যতই শুনছে ঠিক ততই বিমুগ্ধ হয়ে যাচ্ছে আওয়ান। ড্রয়িং ক্লাস না করেও কেউ এত সুন্দর ছবি আঁকতে পারে? 2 দিন আগেই সেল ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে ওদের। মধুপ্রিয়া এত সহজে বন্ধুত্ব করে নিবে তা যেন ছিল আকাশ কুসুম কল্পনা। ফোনের ফ্রন্ট সাইডে নিজের ছবি ছিল, সেটাকে বদল করে নিয়েছে সেদিনের সাক্ষাৎ শেষে। আওয়ানের 6 সেন্স বলছে মধু তার প্রেমে হাবুডুবু খাচ্ছে নিশ্চিত। ভার্সিটি যেতে হবে, তাই চটজলদি ফোন রেখে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। শাওয়ার শেষ করে মিনিট 5 মাঝেই পুরোপুরি তৈরি হয়ে গেল। দৃষ্টির নন্দন সৌন্দর্যের অবস্থান না হলেও আয়নের চালচলন সকলের নজর কেড়ে দেয় ক্ষণিকের পরিচয়ে। দাঁড়াও আওয়ান। মায়ের ক্ষীণ কণ্ঠ। আয়নের পা থমকে গেছে তখনই। সচরাচর মায়ের এমন কণ্ঠ শোনা যায় না, তাই বেশ অনেকটাই ভয় হলো। লাইব্রেরির রুম থেকে খটখট শব্দ হচ্ছে। দিনের এক অংশে শুরু হবে মাত্র কয়েক মিনিট। জ্যামে আটকে আছে আয়ন। শহরে রাজনৈতিক দলের নেতা বের হওয়া মানে গরিবের পেটের ফাঁদ কেড়ে নেওয়া। দেশ ও জাতির কল্যাণে সৃজন ঘটেছে নানান দলের, তবে কল্যাণের থেকে অকল্যাণের সংখ্যা অধিক। ঘামে ভেজা টি শার্টটি গায়ের সাথে লেপটে গিয়ে বডি মাসেল স্পষ্ট হয়ে গেছে। অতি যত্ন করে তোলা মিহি চুলগুলো রোদ খাচ্ছে শীতল সমীকরণে। ছুটতে এসে সামান্য নাক কুচকে বলল আয়ন, এত জ্যাম বোধহয় পুরো জীবন দশাতে দেখিনি আমি। তুই যে ঘেমে নে একাকার, এখন খেলতে পারবি তো? পারবো পারবো, আগে বলো মধুপ্রিয়া এসেছে কিনা? এসেছে তো, গ্যালারির শীর্ষে বসে হাসি তামাশা করছে। উদ্দেশিত হাসলো আয়ন। জিমাম এসে বাহু চেপে শুধালো, টিয়া কোথায় রে? আরে বলিস না ওর কথা, কতবার বললাম কিন্তু আসলোই না। কি বলিস, আসেনি? কিন্তু আমায় যে... অর্ধেক বাক্যের মাঝে মধুকে দেখলো আওয়ান। এদিকে আসছে মেয়েটি। পরনে মেরুন রঙের ক্যাজুয়াল শার্ট আর জিন্স, গলায় ঝোলানা ফ্যাশনের স্কার্ফ। মেয়েটির চোখের দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করলো। মধুকে বেশ উৎফুল্ল দেখালো। আয়নার আগেই প্রশ্ন করলো মধু, কেমন আছো আওয়ান? বেশ ভালো, ইউ লুকিং বিউটিফুল। থ্যাঙ্কস। আচ্ছা চলো ওই দিকটাই যাই। ঘাসের উপর বসলো মধু আর ওর ঠিক 2 হাত পাশে বসলো আয়ন। মেয়েটি একের পর এক গল্প করে চলেছে। ক্ষণে ক্ষণে ফুটে উঠছে সুচেতা ভাব। বাঁশির শব্দে পেছনে তাকালো আওয়ান। টুর্নামেন্ট শুরু হতে চলেছে, তাই বলল, এবার তো আমাকে যেতে হবে মধু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বেস্ট অফ লাক। হাত নাড়িয়ে বিদায় জানালো আয়ন। ঘাসের উপর আরো কিছুক্ষণ বসে থেকে গ্যালারির দিকে অগ্রসর হলো মধু। ঘুম জড়ানো কণ্ঠে তিয়ার রাগ গলে গলে পড়ছে। এতবার বলার শর্তেও কল করেছে শাম্মী। মেয়েটিকে বলেও লাভ হয় না, তবুও বলল, দেখ, আর একবার ভিডিও কল করলে ফোন সুইচ অফ করে দিব আমি। দোস্ত এমন করিস কেন? আমাদের 2 বন্ধু টুর্নামেন্টে খেলবে আর তুই দেখবি না? আমার চোখে শুধু ঘুম শাম্মী, ভিডিও করে পাঠিয়ে দিস। দোস্ত গুমোট মুখ থেকে চোখ ফেরালো তিয়া। কল কাটার আগে শানিন এসে যোগ দিল। মেয়েটার কণ্ঠ আজ উগ্রতাযুক্ত। শানিনের সাথে টুকটাক যা কথা হলো তা গত 3 বছরের বন্ধুত্বে কখনোই হয়নি। এমন পরিবর্তনে সব থেকে অবাক হয়েছে তিয়া। আদৌ কি মেয়েটা বদলে গেল?
টুর্নামেন্ট হেরে মুখ ভার, এভাবে লজ্জায় মাথা ঢুকে যাচ্ছে জানলে কখনোই আসতো না আয়ন। মায়ের আঁচলে মুখ গুজে থাকতো লক্ষ্মী ছেলের রূপে। ভাগ্য কি না এভাবে ঠকালো তাকে। বড় মায়া হলো নিজের প্রতি, সাথে কোথা থেকে যেন ভেসে এলো করুণ স্বীকারোক্তি। আজকের টুর্নামেন্ট হেরে যাওয়ার একমাত্র কারণ তিয়া। মেয়েটার দোষ সব দিকে। যদি না আম্মিকে মানাতো তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়া হতো না, আর তখন না থাকতো হেরে যাওয়া নিয়ে আফসোস। কিন্তু এখন কি হবে? মধুপ্রিয়ার কাছে যেতে হবে, কতটা সংকোচে। আহা, কি সুন্দর আত্মগরিমা নিয়ে চলছিল দিন, তবে এখন তো ফুটো বেলুনের মতো চুপসে যেতে হবে। ভাবতেই ভীষণ কান্না পেল ওর। শুধুমাত্র মধুপ্রিয়ার দর্শন থেকে বাঁচতে পেছনের দিকে দিয়ে বেরিয়ে এসেছে। কখনো কল্পনাও করেনি জীবনে তাকে চোরের মতো পালাতে বাধ্য করবে। পকেটের ফোনটা ক্যাচ ক্যাচ শব্দ করে চলেছে। অনিচ্ছা থাকার সত্ত্বেও ফোনটা সম্মুখে নিল। তিয়াশার নাম্বার দেখে রাগ এসে ফর করলো মুখমণ্ডলে। রিসিভ করে এক নাগারে বলা শুরু করলো, তোর জন্য মধুপ্রিয়ার সম্মুখে হেরে গেছি আমি। মান ইজ্জত সব মাটির সাথে মিলিয়ে গেল আজ। তুই বল, কোন মেয়েটা এমন হিরো ছেলের সাথে প্রেম করবে? তুই যদি আম্মিকে না মানাতি তাহলে আমি আসতাম না, আর না হতো মান সম্মানের ফালুদা। একটু থেমে আবার বলতে লাগলো, তুই সব ইচ্ছে করেই করেছিস। নিজে তো প্রেমে ছ্যাঁকা খেয়ে বেহাল অবস্থা, এখন আমার প্রেমটা শুরু করার আগেই ভেঙে দিলি। কার সাথে কথা বলছি আমি? শুধু শুধু সময় নষ্ট হলো। ধ্যাত। কল কেটে গেছে। তিয়ার চোখে মুখে বিরক্তি ভাব। এই মুহূর্তে এসব কথা যেন আয়ন না বলে রওনাক বলতো তাহলে কেঁদে পুরো ঘরের অবস্থা খারাপ করে দিত। কিন্তু এখন শুধুই রাগ হচ্ছে। একটা শিক্ষা পেল আজ। সাধে বলে না, লোকের ভালো করতে নেই, না হয় দোষটা পড়বে তোমারই ঘাড়ে। বহুদিন ধরেই তামজিৎ খন্দকার মেয়ের বিয়ে নিয়ে ভাবুক হয়েছেন, তবে মেয়েকে বলার মতো সাহস হচ্ছে না। প্রতিটা বাবার নিকট তার সন্তানেরা হয় রাজকন্যা কিংবা রাজপুত্র, তবে একমাত্র সন্তান হলে বলা যায় আদরের দুলালি। তিয়াশার ক্ষেত্রেও আদরের দুলালির ট্যাগটা প্রযোজ্য। মানুষ যাকে অতি ভালোবাসে তাকে নাকি দ্রুত হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এই চিন্তাধারা অব্যাহত রেখে গত 22 বছর যাবৎ মেয়ের বিয়ে নিয়ে কখনো টু শব্দ অবধি করেননি তিনি। তবে আমাদের সমাজের একটি নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে চলা মানে ঘোর অপরাধ। দরজায় নক না করেই ঘরে চলে এসেছিল তিয়া। মর্যাদা দেখাতে দুপা পিছিয়ে গিয়ে বলল, ডেকেছিলে আব্বু? হ্যাঁ মামুনি, কাজের পেছারে তোমার সাথে কথা বলা হয় না, তাই ভাবলাম আড্ডা দিই একটু। খুব ভালো করেছো। আমার মনটাও আড্ডা আড্ডা করছে। ভেবেছিলাম মাকে বলবো তুমি আসলে যেন ডেকে দেয়। তো মামুনি, পড়াশোনা কেমন চলছে? তোমার মা বলল কিছুদিন আগে নাকি মনমরা হয়ে গিয়েছিলে, কেন কোনো সমস্যা হয়েছে কি? না আব্বু, সবই ঠিকঠাক। আসল কথাই আসা যাক, আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই কারণে তোমার সাথে কথা বলা। কি সিদ্ধান্ত আব্বু? মেয়েটা ঘরে সৌন্দর্য, তবে একটা নির্দিষ্ট সময় পর তাকে অন্য ঘরে যেতে হয়, আর আমার বিশ্বাস তুমি বুঝতে পেরেছো আমার কথা। তিয়ার মুখের গড়নে কিঞ্চিত পরিবর্তন ঘটেছে। কিছুদিন আগে এত বড় ধাক্কা খেতে হলো, এখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি করে নেবে? তাছাড়া সামনেই যে ফাইনাল পরীক্ষা, গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তিয়া। সেই হিসেবে এখন বিয়ে নামক ভয়ঙ্কর বিষয়টি এড়িয়ে যাওয়াই উত্তম। তাই একটু কৌশল খাটালো সে। বাবার মুখের হাসি ধরে রাখতে বলল, বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই আব্বু, তবে আগামী 2-3 মাসের মধ্যেই আমার ফাইনাল এক্সাম, আর তারপর বিসিএস পরীক্ষায় অংশ নিতে চাই আমি। এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই মামুনি, তুমি পড়াশোনা করবে নির্বিঘ্নে। শুধু আমার এটুকু অভয় দাও যে বিয়ে নিয়ে কোনো দ্বিমত নেই তোমার। নেই আব্বু, তবে আমি পড়াশোনা কমপ্লিট না করে বসছি না বিয়েতে। বাবা মেয়ের কথার সাথে মনের মিল হয়ে গেল। বিয়ের আয়োজন ফেলে পারিবারিক
কথাবার্তা শুরু হলো এবার। তিয়ার চোখটায় সামান্য পানি এসে বিরক্তির সৃষ্টি করছে। বৃদ্ধা আঙুলে মুছে নিল তা। এই মূল্যবান অস্ত্র কিনা এক অমানবিক প্রতারকের জন্য ফেলার কোনো মানেই হয় না। বিশিষ্ট শিল্পপতি মুত্তাদি আনসারের কনিষ্ঠ সন্তান মধুপ্রিয়া। বিষয়টা পুরো ভার্সিটিতে আলোড়ন ফেলে দিয়েছে। দেওয়ারই কথা, মাসখানেক আগেই বর্ষসেরা শিল্পপতি অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই হিসেবে নামটা খ্যাতি বেড়েছে বেশ কয়েক গুণ। মধুর চালচলন দেখে বোঝার মতোই নেই কোটি টাকার উত্তরস্বরী। ক্যাম্পাসের চারপাশে মেয়েটির নামে মৃদু গুঞ্জন শোনা যায় এখন। এই মাতামাতির হেতু খুঁজে পাচ্ছে না শানীন। তিক্ত হলেও সত্য, আওয়ানের সাথে মধুকে মেনে নেওয়া ওর জন্য কেন যেন বেশ কষ্টসাধ্য। সকলের উপনীত হওয়ার অপেক্ষা করছিল, তবে দ্বিতীয় বর্ষের এক ছেলের চাহনি দেখে অদ্ভুত ঠেকল। কেমন করে যেন দেখছে ওকে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তুলে পথ বাড়ালো সে। ডিপার্টমেন্টের কাছাকাছি এসেই পেছন ঘুরে রাগে সরে শুধালো শানীন। এই ছেলে, আমার পিছু নিচ্ছ কেন? আমি তো আপনার পিছু নিইনি। মিথ্যে বলছো কেন? এই ডিপার্টমেন্টের কাছে কি দরকার? আপনাকে কেন বলবো? আশ্চর্য, মুখে মুখে তর্ক করছো, আবার যাও এখান থেকে। আপনি বললেই যাবো? আলবাদ যাবে, একবার নয় 1000 বার যাবে। খিটমিট করে হাসতে লাগলো ছেলেটি। শানীনের কপালের ভাঁজ বলে দিচ্ছে ঠিক কতটা বিরক্ত সে। তবুও ছেলেটার হাসি থামার নাম গন্ধ নেই মাত্র। একরাশ বিরক্তি নিয়ে নিজ ডিপার্টমেন্টের পথে অগ্রসর হতেই পেছন থেকে ছেলেটি বলল, আপনার লাল চোখের দৃষ্টি যে আমার ঘুম কেড়ে নিয়েছে, সে দায় দিবে কে? ঈষৎ রক্তিম চোখ নিয়ে আয়নের পাশে বসলো শানীন। ম্যাথ স্যারের ক্লাস আসার কোনো সব প্রশ্ন করার সুযোগ হলো না, তবে কিছু একটা গন্ডগোল ঠেকলো, যা ঠিক করে অনুমান হচ্ছে না। আবারও ভার্সিটি আসছে না তিয়া, এ নিয়ে ফোনে কলহ চলল কিছুক্ষণ, তবে তিয়াশার মনকে গলাতে পারল না কোনো ক্রমেই। এমন অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া যেন অনায়াসে কয়েক প্রহরের মাথা ব্যথা। প্রেম নাকি বিরহের স্বাদ দেয়, তবে বন্ধুত্ব যে এভাবে কলহ বিরহ ঘুরিয়ে আনে তা জানা ছিল না কোনো কালেই। মেয়ে মানুষ হলো যন্ত্রণা, এদের ছাড়া চলেও না, আবার থাকলেও ভালো লাগে না। জিমামকে কল করলো আয়ন। এত আর্জেন্ট কল শুনে ছুটতে এলো সে। হাত পা কাঁপা শুরু করেছে। 8 তলা থেকে সিঁড়ি বেয়ে নেমেছে। লিফটে ওঠার সময় কোথায়? দোস্ত, তোর কি হয়েছে? এমন ব্যস্ত কণ্ঠ কেন? বাইকের চাবি দে। পকেট থেকে চাবি বের করে দিল জিমাম। আওয়ান শুধু বলল বিকেলে কথা হবে। পর মুহূর্তেই ধোঁয়া উঠিয়ে বাইক নিয়ে মিলিয়ে গেল দৃষ্টির থেকে বহু দূরে। হাঁটুতে চিবুক ঠেকিয়ে বসেছে আওয়ান। গালের একপাশে ওঠানামা করছে রাগে। তিয়াশার বাসায় বড় করে তালা ঝোলানো। এদিকে দারোয়ানকেও দেখা যাচ্ছে না। সিঁড়িতে বসে থেকে কোমরে ব্যথা হয়ে গেল, অথচ দারোয়ানের লাপাত্তা। সাহেব, এই যে সাহেব। হাঁটু থেকে মাথা তুলে তাকালো আওয়ান, চোখে মুখের ক্লান্তি। 2 চোখে হাত বুলিয়ে বলল, কোথায় ছিলেন চাচা? সেই 1টা থেকে বসে আছি। আমি তো ভাত খাইতে গেছিলাম, তবে আপনি জানেন না টিয়া মামুনিরা বাসায় নেই। কি বলেন? সকালেই তো কথা হয়েছে, আমাকে তো কিছু বলেনি। কি জানি, হয়তো মনে নাই। আনমনা হয়ে চলে এলো আওয়ান। তিয়াকে ইচ্ছাকৃত এমনটা করেছে তা বলা বাকি থাকে না। ভেতর ভেতর জ্বলন হচ্ছে খুব। শুধু শুধু এই মেয়ের জন্য চিন্তা করছিল, অথচ সব ঠিকঠাক। ইদানিং মধুপ্রিয়ার সাথে সময় কাটানো হয় না। সকাল বিকেল মিলিয়ে 2-1টা মেসেজের লাইন। বিষয়টা হয়তো সম্পর্কটায় খাত নামাতে পারে। সেই আশঙ্কায় কেঁপে উঠল আয়ন। মনে মনে ঠিক করলো
গিফট নিয়ে যাবে মধুর জন্য। এতে হয়তো মেয়েটির সাথে সম্পর্ক গাঢ় হবে। চশমার ফাঁক দিয়ে নিজের ভাইকে দেখে চলেছে আরুষি। লোকে বলে সদ্য পা দেওয়া কিশোরী মন আর নব যৌবনের আগের সময়টা মানুষ একটু বেশি উপলব্ধির ক্ষমতা পায়, যা মাঝে এসে হারিয়ে যায়। নব যৌবনে পা দেওয়া আরুষির অবচেতন মন একটু বেশি উপলব্ধি করতে পারল ভাইয়ের যে মনের রোগ হয়েছে তা যে কেউ বলে দিতে পারে। আরুষি, একটা কাজ করে দিবি বোন? ফট করে এমন প্রশ্ন করায় আটকে উঠল আরুষি। বুকে থুতো দিয়ে কয়েকবার চাপড় দিল ভয় কাটানোর উদ্দেশ্যে। তারপর হাতের বইটা রেখে বলল, কি? তুই তো বাংলায় খুব ভালো, একটু গুছিয়ে উইশ লেটার লিখে দিবি। নর্মাল উইশ হয় না বন্ধুর জন্য, একটু আবেগ, নরম মোলায়েম প্রাঞ্জলভাবে অনুভূতি প্রকাশ। রাস্তায় জারিনের সাথে গুরুত্বপূর্ণ দেখা হওয়ার পর রওনাকের মন ভালো নেই। মেয়েটার সাথে জীবনের সব থেকে বন্ধুত্ব সৃষ্টি করতে চাচ্ছিল, যদিও এর পেছনে লুকিয়েছিল অসৎ উদ্দেশ্য। তবে মন আজ অন্য কথা বলছে, যা কিছুতেই সরাতে পারছে না। হয়তো এত কাছ থেকে কাউকে অনুভব করা হয়নি, সেই কারণে। মাঠ বরাবর আসতেই মাথায় ফুটবলে আঘাত এলো। মৃদু শব্দ করে উঠল সে। কপালে হাত বুলিয়ে সামনে তাকাতেই লাল হয়ে গেল নেত্র। সর্বশক্তি দিয়ে বলের গায়ে আঘাত করে বলল, তুই আমার গায়ে বল লাগিয়েছিস? দেখ রৌনক, প্রথমত আমি ইচ্ছে করে লাগাইনি। দ্বিতীয় ভুল যেহেতু আমার হয়ে গেছে, সেহেতু আমি ক্ষমা চাইছি। ক্ষমাতেই সব মাপ? তো কি করার আর? এখন কি মারবি আমায়? এখন নিজের রাগকে ধরে রাখতে পারছে না। তীব্র আক্রোশ নিয়ে দাঁত কিরমির করতে লাগলো। আশপাশেই ছিল বাঁশের ফালি, সেগুলো বেশ আকর্ষণ করছে ওকে। কোনো কিছু বোঝার আগেই একটা বাঁশ উঠিয়ে পজ্জলের গায়ে আঘাত করলো। আচমকা আক্রমণে প্রতিরোধ করতে পারছে না পজ্জল। লাগাতার মার খেয়ে মুখ থুবড়ে পড়ে রইল মাঠের পাশে। শপিং করেছে তিয়া। বন্ধুদের জন্য টাকা খরচ করতে ভালো লাগে তার, যদিও মিতব্যয়ী সে। তবু বন্ধুদের ক্ষেত্রে এই অঘোষিত ক্যাপশন তাকে স্পর্শ করতে পারে না। মৃদু শব্দে গান চলছে, দুই একটা লাইন ঠোঁটও মেলাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছিল শব্দগুলো। তবে ফোনের অনুভূতি রিংটোনের বর্জাঘাত ঘটালো পরপর কয়েকবার। 4টে মিস কল উঠে রয়েছে। সাম্যে কখনোই এমনটা করে না। বিষয়টা নিশ্চয় গুরুতর। সেই আশঙ্কায় কল ব্যাক করলো। ওপাশ থেকে হাউমাউ করে কাঁদছে সাম্যে। কেন কাঁদছে জানা নেই, তবে ভয়ে বুক ধুকপুক করে উঠল। সুমিতা আর শারনীন সান্ত্বনা দিয়ে যাচ্ছে, তবে সাম্যের আর্তনাদ কমছে না কোনোভাবেই। ইতোমধ্যেই প্রজ্বল এর বাবা মাকে খবর দেওয়া হয়েছে। তারা গ্রামের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছেন। একের পর এক কলের রক্তের সন্ধান করছে আওয়ান, তবে কোথাও পাওয়া গেল না। স্বামীর মুখের দিকে তাকাতে হাহা করে লেপন করছেন অন্তঃকর্ণ। আমার ভাইটা বাঁচবে না রে, বল তোরা, ও বাঁচবে না তাই না? বাজে কথা না শাম্মী, কিছু হবে না ওর। জানি না কেন হারামির বাচ্চায় এমন ভাবে মেরেছে, ওকে বিশ্বাস কর মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। শানিনের এমন মনোবাদে ক্ষণিকের জন্য অবাক হলো সুমিতা, তবুও ভাবুক হলো না। এখন সেই সময় নেই, প্রজ্জ্বলকে বাঁচাতে হবে। ডাক্তার বলেছেন সিরিয়াস কন্ডিশন, বাঁচার চান্স 40%। হসপিটালের করিডোরগুলোতে ছোটাছুটি করছে তিয়াশা। সে জানে এই হসপিটালে আনা হয়েছে প্রজ্জ্বলকে, তবে সঠিক ফ্লোরটা জানে না। ছুটতে ছুটতে 5 নাম্বার ফ্লোরের একটা কেবিনের পাশে দেখতে পেল আওয়ান পেছনের দিকে কপালে হাত ঠেকিয়ে আছে, গায়ে এলোমেলো পোশাক, বোঝাই যাচ্ছে খবরটা শুনে বাসার জামা পরে চলে এসেছে। পদর শব্দ শুনে তিয়াশাকে বলল, ভালো নেই রে। ডাক্তার কি বলেছেন? 40% বাঁচার সম্ভাবনা। মুখে হাত দিয়ে পিছিয়ে গেল তিয়া।
চোখ দুটো ছলছল করছে। গত 4 বছরের স্মৃতি একটু একটু করে আন্দোলন সৃষ্টি করছে। হালকা সমীকরণে কাঁপছে ওষ্ঠাধর। তবে কি হারিয়ে যাবে এই বন্ধুটি? একটা সপ্তাহ পার হয়ে গেল। প্রজ্জ্বল এখনো সেই হসপিটালে। সৃষ্টিকর্তার রহমতে এখন অনেকটাই সুস্থ। আয়নের খুব রাগ হচ্ছিল সেদিন। তবে সকলের বাধাতে রওনাকের 14 মাইলেও যাওয়া হয়নি তার। অন্যদিকে সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করে যাচ্ছে তিয়াশা। ওর ধারণা প্রজ্জ্বল যদি ওর বন্ধু না হতো তাহলে রওনাকের এমনটা করতো না। সেই দুঃখে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। প্রজ্জ্বলকে নিয়ে আসার জন্যই তৈরি হচ্ছে আয়ন। হালকা নীল রঙের শার্টে সেজে ওঠে আয়নের সুঠাম দেহ। আয়নায় তাকিয়ে নিজের হার্ট মিস হলো কয়েকবার। এই সময়ে মধুপিয়ার কাছাকাছি গেলে নিশ্চিত পুরো দমে মন দিয়ে বসবে মধু। জিমামের সাথে বাইক নিয়ে ছুটে চলেছে হসপিটালের পথে। তবে পথিমধ্যেই ঘটল আরেক বিপত্তি। কি যেন হয়েছে মধুপিয়ার। সমান তালে কেঁদেই যাচ্ছে। আওয়ান কি বলবে ঠাউর করতে পারছে না। পরিশেষে ঠিক করলো মধুপিয়ার কাছে যাবে। জিমামকে হেলমেট দিয়ে বলল, বিকালে দেখা হচ্ছে, তবে এখন আমাকে যেতেই হবে দোস্ত। আরে ধ্যাত, কি যে বলিস না, সমস্যা নেই কোনো, তুই যা, দেখ কি হলো। তবে বিকেলে আসবি কিন্তু। বললামই তো আসবো, নিশ্চয়ই আসবো আমি। ডানে বামে তাকিয়ে রাস্তা পার হয়ে এলো। হাতের ঘড়িটার দিকে বারবার চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে সময় স্থির হয়ে গেছে। প্রচণ্ড চিন্তা হলো এবার, মধুর কিছু হলো কিনা সেই ভয়ে। অডিটোরিয়ামটা ফাঁকা। বাইরে থেকে হালকা হালকা আলো এসে ঢুকছে। সেই আলোতে পরিবেশটা আরও অদ্ভুতরে হয়ে গেছে। মনে হচ্ছে বহুদিন পর আলোর সঞ্চালন ঘটেছে এই স্থানে। দ্বার খুলে কয়েকবার ডাকলো মধুর নাম ধরে, তবে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিরক্তি আর রাগ নিয়ে বের হতে যেতেই নূপুরের ঝমঝমে আওয়াজ শ্রবণ হলো। ফট করেই পেছনে তাকালো সে। কোথাও কিছু নেই। 2 ভুরুতে ওঠানামা শুরু হয়েছে। মনের অন্তপুরে বাজে ধারণাটা লুটপাট চালাচ্ছে। বেশি কিছু কল্পনার আগেই আলোকবর্তিকা দৃশ্যমান হলো, সাথে কোনো রূপসী নারীর অবয়ব। একটু একটু করে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে আসছে মধুপ্রিয়া। আয়ন ভাষাহীন হয়ে থেকে নিজ মনকে শাসন করলো কয়েকবার, তবে চোখ যেন সরছেই না। মধুর অধরে স্ত্রীমিত হাসি। সে বলল, আমি তোমাকে পছন্দ করি আওয়ান। নিজ কানকে বিশ্বাস হচ্ছে না। মধু নিজ থেকে প্রপোজ করবে যা ছিল কল্পনার অতীত। মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। কতগুলো চমকিত দৃষ্টি অপেক্ষা করছে উত্তরের আশায়। তবে তৎক্ষণাৎ উত্তর না দিয়ে কণ্ঠে ঝাল নিয়ে মিলিয়ে বলল, উচিত করনি মধু, আমি টেনশনে ছিলাম। তুমি কি ধোকা দিলে তবে? খুব খুব সরি, আমি সত্যি এত ভেবে কাজ করিনি, প্লিজ মাফ করে দাও। মাফ করলো আয়ন। হালকা হাতে আলিঙ্গন করলো মেয়েটিকে। আয়নের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো মধুপিয়া। এই সুন্দর মুহূর্তের জন্য কতদিন যাবৎ অপেক্ষা ছিল, আজ সেটা পরিপূর্ণতা পেল। প্রজ্জ্বলকে বাসায় নিয়ে আসা হয়েছে, তবে আয়ন আসেনি। ফোনটাও সুইচ অফ। জীবনে এই প্রথমবার আয়নের প্রতি ক্ষিপ্ত হলো জিমাম। বহু বছর আগে বন্ধুত্বের সংজ্ঞা বুঝিয়েছিল আয়ন। সেদিন থেকে জিমামের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আবদ্ধ হয়েছে আয়ন। তবে আজ কিনা সেই বন্ধুত্বের সংজ্ঞা ভুলে গেছে নিজেই। মানুষ বুঝে ক্ষণিকের পরিবর্তন হয়। লিভিং রুম থেকে হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকদিন পর বন্ধুরা সমাবেশ করেছে। সেই আনন্দে ছোটখাটো পার্টির আয়োজন হলো। ফোন রেখে সকলের সাথে যোগ দিল জিমাম। ওর মনটা বারবারই অন্যদিকে চলে যাচ্ছে। তিয়াশা সেটা লক্ষ্য করে বলল, এই জিমাম, কি হয়েছে রে তোর? সেই কখন থেকে দেখছি জোর করে হাসার চেষ্টা করছিস, কোনো সমস্যা? কই না তো, সব ঠিকই আছে। আসলে বহুদিন পর আড্ডা দিচ্ছি সকলের সাথে, তাই কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। আচ্ছা, সবাই আছে, আওয়ান কোথায়? কি যেন দরকারি কাজে আটকে গেছে রে, এত প্ল্যান করে নিজেই আসতে পারলো না।
অর্থ সত্য বলেই প্রসঙ্গ বদল করলো জিমাম। সাম্যের হাত ধরে আছে প্রজ্জ্বল। যমজ হওয়ার দরুন জীবনে ভালোবাসার কম হয়েছে, বরং মারামারি হয়েছে বেশি। তবে এবার যেন দুজনের মন গলেই জল হয়ে গেল। ভাই বোনের অন্যান্য ভালোবাসা ফুটে উঠেছে। সত্যি বলতে আমরা প্রিয় মানুষদের আঘাত করতে পারি, তবে অন্য কাউকে আঘাত করলে সহ করতে পারি না। সেদিনের পর 3টে দিন চলে গেল। আজকাল তো ভার্সিটিতেও আসছে না আয়ন। সারাক্ষণ মেতে আছে মধু প্রিয়ার সহিত। নতুন প্রেম করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সময় কেটে যায় চোখের পলকে। সুষমা অধুনা আগের মতো সন্তানদের প্রতি খেয়াল রাখছেন না, সব সময় উদ্বিগ্ন থাকেন। না হলে টানা 3 দিন ভার্সিটি না যেয়ে থাকতে পারতো না আয়ন। আরুষির পড়াশোনাতেও ঢিল হয়েছে। ভার্সিটিগুলোতে একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে, তবে ভাগ্য সহায় নেই। পাবলিক ভার্সিটিতে চান্স হচ্ছে না, যাও হচ্ছে তাও মনের মতো বিষয় পাচ্ছে না। সেই নিয়ে মনে মনে দ্বন্দ্ব সৃষ্টিও হয়েছে। সকলের মাঝে হাসি খুশি থাকলেও রাতের মধ্যে ভাগে বাথরুমের ট্যাপ ছেড়ে কান্না করে, কখনো বা হাত পা কামড়ে ধরে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিনা আরুষির লিখে দেওয়া লেটারগুলো মনে ধরেছে মধুপ্রিয়ার। সেই কারণে আবার বোনের শরণাপন্ন হলো। দরজার কাছে এসে ঠক ঠক আওয়াজ করলো। ভেতর থেকে রেসপন্স নেই। আবার নক করলো আওয়ান, তবে আরুষির সারশব্দ নেই। গুটি পায়ে বেডের কাছে এসে নোটপ্যাড রেখে বলল, বনু, আরেকটা লেটার লিখে দিবি প্লিজ? প্রমিস, ক্যাম্পাসের স্পেশাল ফুচকা ট্রিট দিব। একটু থেমে আবার বলল, দেখ 500 টাকাও দিব, প্লিজ বোন লিখে দে না। আরুষির সাড়া নেই। এবার মেয়েটির গায়ে ঠেলা দিয়ে আওন। তবে যা দেখলো হেতে করে বুকের ভেতর ছ্যাত করে উঠল। মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে, হাত থেকে কলম পড়ে গেল। কোনো দিকে না তাকিয়ে আরুষিকে কোলে তুলে নিয়ে ছুট লাগালো। ওর মস্তিষ্ক কি বুঝেছে জানা নেই, তবে ওর মন বলছে হাসপাতালে যেতে হবে, না হলে প্রিয় বোনকে হারিয়ে ফেলবে। হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করেই আরুষির গালে চড় মারলেন সুষমা। রাগে শরীর কাঁপছে ওনার। কল্পনাও করতে পারেননি ওনার মেয়ে বিষ খাবে। ঘৃণা হচ্ছে খুব। ম্যাজিস্ট্রেট হওয়ার দরুন নানা রকমের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। জীবনের উপাসঙ্গ নিয়ে রচনা করেছেন নানান বই। আজ সেই মায়ের মেয়ে হয়ে এমন ঘৃণিত কাজ। আমার গর্ভের সন্তান না তুই। আমি প্লিজ থাক না এখন। চুপ, একদম চুপ। আশকারা পেয়ে লাটে উঠে গেছে, না হলে এমন কাজ করতে পারতো না। ডাক্তার স্ট্রেস নিতে বারণ করেছেন, তুমি না হয় পরে বকা দিও। অসুস্থ শরীর নিয়ে এমনিতেই জ্বর খেলো, আর বলো না প্লিজ। আরুষিকে কিছু কথা বলার জন্য উদ্যত হয়েছিলেন তিনি, তবে ছেলের কথায় মর্মার্থ বুঝতে পেরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এলোমেলো লাগছে সব। আজ এতগুলো বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সাহসটুকু ভেঙে গুঁড়িয়ে গেছে। মনটা কেমন কুগাওয়া শুরু করেছে। যদি সময় মতো হাসপাতালে না নিয়ে আসা হতো তাহলে আরুষিকে হারিয়ে ফেলতেন তিনি। এই বিভৎস চিন্তাগুলো মাথায় আসতে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। তবে জীবনের এক পর্যায়ে এসে মানুষ কাঁদতে পারে না, এদের কাঁদতে দেওয়া হয় না। মনো কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য হলেও শক্ত থাকতে হয়। যে এই সময়টা গত 10 বছর যাবৎ পার করে চলেছেন তিনি। আরুষির খবর শুনে হসপিটালে এসেছে তিয়াশা। যদিও বা আয়নের সাথে মনোমালিন্য চলছে তার, তবে আরুষির খবর পেয়ে না এসে পারেনি। করিডোরে দেখা হলেও পাশ মারিয়ে চলে গেল তিয়া। হৃদয়ে জমায়েত কষ্টখানি অন্তঃস্থলে পিষে বেরিয়ে এলো আয়ন। ভালো লাগছে না কিছুই। সকলের ঘটনা মনে পড়লেই শরীরের প্রতি লোমকূপে শীতল স্রোত নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীর সমস্তটাই আধারে নিমজ্জিত। নত জানু হয়ে আরুষি উত্তর করল, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আপু। বিগত দিনগুলোতে এত পড়াশোনা করেও কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হলো না। যাও হয়েছিল পছন্দ মতো বিষয় পাইনি আমি।
এত এত টেনশন মিলিয়ে আমি আর পারছিলাম না। সেই কারণেই ওষুধ